সম্প্রতি অ্যালাস্কাতে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের মিটিং গ্লোবাল মিডিয়ার কভারেজের কেন্দ্রে ছিল, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন। কিন্তু এই মিটিংয়ের একটি ইন্টারেস্টিং দিক হলো, এই মিটিংয়ের জন্য যে জায়গা বেছে নেওয়া হলো তা একসময় এই রাশিয়ান এম্পায়ারের অংশ ছিল। 1867 সালে মাত্র $7.2 মিলিয়ন যুক্তরাষ্ট্রের কাছে অ্যালাস্কাকে বিক্রি করে দেয় রাশিয়া। অর্থাৎ অ্যালাস্কার প্রায় 6 লাখ স্কোয়ার মাইলের প্রতি একরের জন্য ইউনাইটেড স্টেটসকে দিতে হয়েছিল 2 সেন্টসেরও কম। ইতিহাসে এটিকে অ্যালাস্কা পারচেজ বা সিওয়ার্স ফলি নামে ডাকা হয়। অ্যালাস্কা পারচেজের পর থেকে এখন পর্যন্ত স্বর্ণসহ অন্যান্য খনিজ সম্পদ আর মাছ ও প্রাণীজ পশমের ট্রেড থেকে যুক্তরাষ্ট্র তার পারচেজিং প্রাইসের কয়েকশো গুণ রিটার্ন পেয়েছে। বর্তমানেও অ্যালাস্কা তার বিশাল খনিজ সম্পদ এবং স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে ইউনাইটেড স্টেটসের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। তাহলে কেন রাশিয়া এত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলকে নামমাত্র মূল্যে বিক্রি করে দিল? ষোলশ শতকের মধ্যে রাশিয়া তাদের এম্পায়ার ইউরোপ থেকে শুরু করে পশ্চিমে সাইবেরিয়ান প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক্সপ্যান্ড করে। এই সময় সাইবেরিয়া লাভজনক পশমের বিজনেস করে বেশ লাভবান হচ্ছিল রাশিয়া। এই সাফল্যের কারণে তারা আরও পশ্চিমে ভূখণ্ড দখল করার সিদ্ধান্ত নেয়, যার ধারাবাহিকতায় 1741 সালে রাশিয়ান নেভির হয়ে কাজ করা ডেনিশ অভিযাত্রী ভিটাস বেরিং প্রথম ট্রান্স প্যাসিফিক অভিযান পরিচালনা করে আলাস্কার উর্বর ভূমি চিহ্নিত করেন। অভিযানের সময় জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে ভিটাস বেরিং স্কারভিতে আক্রান্ত হয়ে মারা যান। তবে তার দলের সদস্যরা জাহাজটি মেরামত করে রাশিয়ায় ফিরে আসতে সক্ষম হয়। ফেরার পথে তারা আলাস্কা থেকে সি অটার, শেয়াল ও সিলসের বিপুল পরিমাণ পশম নিয়ে আসে, যে কারণে সাইবেরিয়ায় পশম বিজনেসটি আরও এক্সপ্যান্ড করার অপরচুনিটি থাকায় রাশিয়া আলাস্কা অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর থেকে বহু রাশিয়ান আলাস্কায় বসতি স্থাপন করতে শুরু করে। তবে সেই সময় অঞ্চলটি রাশিয়ান আমেরিকা নামে পরিচিত ছিল। শুরুর দিকে মাছ, পশম ও কাঠের মতো সম্পদে সমৃদ্ধ অঞ্চলটি রাশিয়ার বাণিজ্যের একটি বড় কেন্দ্র হয়ে ওঠে। তবে অতিরিক্ত শিকারের কারণে 1800 শতকের শেষ নাগাদ আলাস্কার সি অটার প্রায় বিলুপ্তির কাছাকাছি চলে আসে, ফলে উপনিবেশটি রাশিয়ার জন্য আর লাভজনক থাকে না। পাশাপাশি সে সময়ের রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে যোগাযোগ ও পণ্য সরবরাহ বজায় রাখা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। আর অঞ্চলটা এতটাই উত্তরে ছিল যে এক্সট্রিম ঠান্ডার কারণে সেখানে এগ্রিকালচার এক্সপ্যান্ড করাও সম্ভব ছিল না। অন্যদিকে 1856 সালের ক্রাইমিয়ান ওয়ারে ব্রিটিশ আর ফ্রেঞ্চ ফোর্সেসের কাছে পরাজিত হলে রাশিয়ার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এই যুদ্ধের ইম্প্যাক্ট সরাসরি তাদের অর্থনীতিকে ভেঙে দেয়। একই সঙ্গে ক্রাইমিয়ান ওয়ার ব্রিটিশ রয়্যাল নেভির তুলনায় রাশিয়ান নেভির দুর্বলতা প্রমাণ করে দেয়। এই পরিস্থিতিতে সেই সময় রাশিয়ান এম্পায়ার আলেকজান্ডার II আর তার ভাই গ্র্যান্ড ডিউক কনস্ট্যান্টাইন বুঝতে পারেন, যদি আবারও যুদ্ধ হয় তাহলে ব্রিটেন খুব সহজেই কানাডা হয়ে রাশিয়ান আমেরিকা দখল করে নিতে পারে। মূলত সেন্ট পিটার্সবার্গ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা এই কলোনিকে রক্ষা করা বা নিয়মিত পণ্য সাপ্লাই দেওয়া রাশিয়ার জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে গিয়েছিল। অন্যদিকে সে সময় রাশিয়ান আমেরিকা থেকে সেই অর্থে কোনো রিটার্ন আসছিল না রাশিয়ার জন্য। এই কারণে গ্র্যান্ড ডিউক কনস্ট্যান্টাইন রাশিয়ান আমেরিকাকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেন। তার মতে এতে একদিকে রাশিয়ার অর্থনৈতিক চাপ কমানো সম্ভব হতো, আর অন্যদিকে যুদ্ধ পরবর্তী সময়ে সাম্রাজ্যের যে লিবারেল পরিবর্তনের চেষ্টা হচ্ছিল তার সঙ্গেও এই সিদ্ধান্তটা ছিল মানানসই। রাশিয়ান আমেরিকা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও এই সময় একটি বড় প্রশ্ন থেকে যায়, এত বিশাল একটি অঞ্চল কার কাছে বিক্রি করবে? রাশিয়ান আমেরিকার সবচেয়ে নিকটবর্তী কানাডা ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিকভাবেই ব্রিটেন ছিল সবচেয়ে যৌক্তিক একটি অপশন। তবে ব্রিটেনের সাথে সাম্প্রতিক যুদ্ধ এবং রাশিয়ার সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বী হিসেবে রাশিয়া তাদের নিজেদের মূল ভূখণ্ডের এত কাছে আরও ব্রিটিশ সমুদ্র সীমানা দিতে রাজি ছিল না। এছাড়া ব্রিটেনেও রাশিয়ান আমেরিকা কেনার জন্য তেমন আগ্রহীও ছিল না, কারণ তাদের ইতোমধ্যেই কানাডায় বিশাল উত্তর আমেরিকান এলাকা ছিল এবং প্রশান্ত মহাসাগরেই যথেষ্ট অ্যাক্সেস ছিল, যে কারণে এই সময় একমাত্র লজিক্যাল প্রার্থী ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সিভিল ওয়ারের ইম্প্যাক্ট কাটিয়ে উঠতে শুরু করে দ্রুত সম্প্রসারণ করতে চাচ্ছিল। অন্যদিকে সে সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকায় রাশিয়ান আমেরিকা বিক্রির জন্য যুক্তরাষ্ট্র ছিল সবচেয়ে ভালো অপশন।
1866 সালে রাশিয়া অফিসিয়ালি রাশিয়ান আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করার প্রস্তাব দেয়। সেই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সিওয়ার্ড যুক্তরাষ্ট্রের ভূখণ্ড আরও সম্প্রসারণে আগ্রহী ছিলেন, যে কারণে দ্রুত তিনি আলোচনার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। অন্যদিকে নেগোসিয়েশনের জন্য রাশিয়ার পক্ষ থেকে ছিলেন সে সময়ের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডে স্টোক। অঞ্চলটির দাম নির্ধারণের জন্য একটি রাশিয়ান প্রতিনিধি দলকে সমীক্ষার জন্য পাঠানো হয়। সমীক্ষা অনুযায়ী তারা অ্যালাস্কার জন্য $10 মিলিয়ন দাম নির্ধারণ করে। তবে তাদের মতে বিক্রির পরিবর্তে শাসন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অঞ্চলটি উন্নত করা উচিত। কিন্তু এম্পায়ার আলেকজান্ডার II এই পরামর্শ উপেক্ষা করেন এবং বিক্রির সিদ্ধান্তে এগিয়ে যান। 1867 সালের 30 মার্চ আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে দুই পক্ষ $7.2 মিলিয়ন দামে একমত হন। চুক্তি চূড়ান্ত হওয়ার পর অক্টোবর 1867-তে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্র অ্যালাস্কা কিনে নেওয়ার পর প্রথম কয়েক দশক অঞ্চলটিকে কার্যত উপেক্ষা করছিল। এই সময়ের মধ্যে অ্যালাস্কার শাসন ব্যবস্থা একাধিকবার বদলায়, কখনো সামরিক, কখনো নৌবাহিনী, কখনো আবার ট্রেজারি বিভাগের অধীনে অ্যালাস্কা পরিচালিত হতে থাকে। এমনকি অনেক সময় কোনো দৃশ্যমান শাসনই ছিল না অঞ্চলটিতে। তবে যুক্তরাষ্ট্র অ্যালাস্কার দিকে নজর দিতে শুরু করে 1884 সাল থেকে। এই সময় তারা মাইনিং আইন প্রয়োগের জন্য অঞ্চলটিতে একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠা করে। তবে 1896 সালে ইউকনে বিশাল স্বর্ণের খনি আবিষ্কার হলে অঞ্চলটির পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এক প্রকার হঠাৎ করেই অ্যালাস্কা হয়ে ওঠে ক্লনটাইক গোল্ডফিল্ডসের গেটওয়ে এবং অঞ্চলটির গুরুত্ব অনেক বেড়ে যায়। স্বর্ণ আবিষ্কারের পর অ্যালাস্কার যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়তে থাকে। তবে এই সময় পর্যন্ত অ্যালাস্কার স্থানীয় আদিবাসীদের উপর বৈষম্য অব্যাহত ছিল। এমনকি 1924 সালের আগে তাদের মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়নি এবং এর পরও তারা স্পষ্ট বৈষম্যের শিকার হচ্ছিল। এর উদাহরণ হিসেবে দেখা যেত অ্যালাস্কার বিভিন্ন স্থানে নো ডগস অর নেটিভস অ্যালাউড লেখা সাইনগুলো, যা 1945 সাল পর্যন্ত অ্যালাস্কার একটি সাধারণ বিষয় ছিল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালাস্কার কৌশলগত গুরুত্ব পুরোপুরি স্পষ্ট হয় এবং যুদ্ধ শেষ হওয়ার পরে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। 1867 সালে অ্যালাস্কা কেনার প্রায় 100 বছর পর অঞ্চলটি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে থাকে। অবশেষে 1959 সালের 3 জানুয়ারি অ্যালাস্কা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের 49তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর অ্যালাস্কার আদিবাসীদের প্রতি দীর্ঘকাল ধরে চলা অন্যায়ের অবসান হয়। 1971 সালে অ্যালাস্কা নেটিভ ক্লেম সেটেলমেন্ট অ্যাক্ট পাশ করা হয়, যার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জন্য জমি এবং আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়। আজকের অ্যালাস্কা তার বিশাল সম্পদ, বিশেষ করে স্বর্ণ ও পেট্রোলিয়ামের জন্য পরিচিত, যা এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম সমৃদ্ধ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2025 সালের হিসাব অনুযায়ী অ্যালাস্কার জিডিপি প্রায় $55.8 বিলিয়ন এবং বর্তমানে 7,42,499 জন জনসংখ্যা নিয়ে অ্যালাস্কা যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে 37তম অবস্থানে রয়েছে। বর্তমানে অ্যালাস্কা প্রচুর মাছ ও বন্যপ্রাণী, বিশাল তেল ও গ্যাস ক্ষেত্র, ধাতব খনিজের খনি অ্যালাস্কাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্পদশালী রাজ্যে পরিণত করেছে। অন্যদিকে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, হাজার হাজার লেক ও নদী অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিস্তীর্ণ বন্য এলাকা ও পাহাড় পর্যটক বা প্রকৃতিপ্রেমীদের জন্য এক ধরনের স্বর্গ, যা অ্যালাস্কার ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে করেছে অনেক বেশি শক্তিশালী। অ্যালাস্কা কেনার সিদ্ধান্তটিকে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট উইলিয়াম সিওয়ার্ডের দূরদর্শিতার প্রমাণ হিসেবে দেখা হয়। অন্যদিকে এটি রাশিয়ার উত্তর আমেরিকায় কলোনিয়াল পরিকল্পনার সমাপ্তি হিসেবে ধরা হয়। বর্তমানে অ্যালাস্কা তার প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।